মুম্বাইয়ের সেরা অফিসাররা অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের সামনে বসে আছে রমন রাঘব, মুম্বাইয়ের ইতিহাসের সবচেয়ে বড় খুনি। ৪১টা নির্দোষ মানুষের নৃশংসভাবে খুন করার পর সে শেষমেশে ধরা পড়েছে। কিন্তু সে কোনো কথা বলছে না, কোনো উকিলও চাইছে না। তার শুধু একটাই অদ্ভুত দাবি, এক প্লেট মুরগির মাংস। হ্যালো ভিউয়ার্স, আমার নাম কৃষ্ণ চ্যাটার্জি, আর আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেট করব ইন্ডিয়ান ক্রাইম হিস্ট্রির অন্যতম একটা হাড় ভেঙে করে দেওয়া মার্ডার মিস্ট্রি সিরিয়াল কিলারের, যাকে ধরবার জন্য মুম্বাই পুলিশকে ইতিহাসের সব থেকে বড় জাল পাততে হয়েছিল, আর কিভাবে শুধুমাত্র একটা ছাতার সূত্রে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। টুডে ইন দিস ভিডিও উইল আনফোল্ড দ্য রিয়েল স্টোরি অফ রমন রাঘব, আর তার সেই ভয়ঙ্কর কনফেশন যা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। দিনের আলোয় মুম্বাই ছিল স্বপ্নের শহর। হাজার হাজার মানুষ কাজের সূত্রে এই শহরে আসতো, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে শহরের চিত্রটা একেবারে বদলে যেত। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শহরের পূর্ব আর উত্তর দিকের মানুষের মধ্যে একটা ভয়ের চিহ্ন দেখা দিত। বস্তিতে থাকা মানুষগুলো একে অপরকে ফিসফিস করে সাবধান করে দিত, আর রাস্তার আশেপাশের এলাকায় নিস্তব্ধতা ছেয়ে উঠত। মানুষদের মধ্যে ভয় এতটাই বেশি ছিল যে সেইখানে আশেপাশের ফ্ল্যাটের মানুষরা বারান্দা বা জানলা খুলে ঘুমোতে ভয় পেত। এই সব কিছু শুরু হয় ১৯৬৫ সালের মুম্বাই শহরের পূর্ব এলাকার বাইরের দিকে, যেখানে প্রায় ১৯ জনের পর হামলা করা হয়, যার মধ্যে ৯ জনা মারা যায়। যখন এইসব হত্যাকাণ্ড শুরু হয় তখন পুলিশ আন্দাজ লাগায় যে এইসব হত্যাগুলো হয়তো তাদের কোনো লোকাল ঝামেলার ফলে হয়েছে, কিন্তু প্রত্যেকটা কেসকে স্টাডি করার পর পুলিশ খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে এইসব হত্যাগুলোর পেছনে দায়ী ছিল শুধুমাত্র একটা মানুষ। কিলার একটা কমন প্যাটার্ন ফলো করত, আর সেই প্যাটার্নটা স্টাডি করার পর পুলিশের কাছে কিছু ভয়ঙ্কর তথ্য উঠে আসে। প্রথমত, তার টার্গেট ছিল সমাজের সব থেকে অসহায় মানুষগুলো, দিনমজদুর, ভিখারি আর পরিযায়ী শ্রমিক, যাদের মাথার ওপর কোনো ছাদ ছিল না, যারা ফুটপাত, রেল লাইনের ধারে, ব্রিজের নিচে আর ঝোপড়ি ঘরে ঘুমিয়ে রাত কাটতো। খুনির কাছে এটা ছিল শিকার ধরার সব থেকে সহজ জায়গা, কারণ সেখানে কোনো আলো বা নিরাপত্তা ছিল না। দ্বিতীয়ত, তার খুন করার ধরন ছিল খুব দ্রুত আর নিখুঁত। মার্ডার ওয়েপন হিসেবে সে ব্যবহার করত তার নিজের মতন করে বানানো একটা ভারী লোহার রড বা টায়ার খোলার রেঞ্জ। শিকারের ঘুমন্ত অবস্থায় সে তাদের মাথায় বিরাট জোরে একটা আঘাত করত। এর ফলে মৃত্যু হতো একদম সাথে সাথেই আর নিঃশব্দে। আঘাত এতটাই জোরে আর এতটাই দ্রুত ছিল যে ভিকটিমদের কাছে চিৎকার করে তাদের আশেপাশে মানুষদের ডেকে ওঠার সুযোগ পর্যন্ত থাকত না। তৃতীয়ত, এই আঘাতগুলো প্রয়োজনের থেকে অনেক বেশি হিংস্র ছিল। সে আঘাতগুলো এতটাই জোরে করত যে মাথার খুলি একেবারে থেতলে যেত। এটা দেখে বোঝা যেত যে সে একটা সাইকোপ্যাথ বা কোনো রকমের মানসিক রোগে ভুগছে। চতুর্থ হলো যে সে খুন করার পর সেখানে কোনো রকমের প্রমাণ ছেড়ে যেত না। যে অস্ত্রটা দিয়ে সেই হত্যাগুলো করতো সেটা সে সবসময় খুন করার আগে নিজের সাথে নিয়ে আসতো। আর যেখানে সে এই হত্যাগুলো করতো সেই জায়গাতে এতটাই অন্ধকার থাকতো যে সেইখানে কোনো আই উইটনেস বা চোখে দেখা সাক্ষী থাকার কোনো সম্ভাবনাই ছিল না। আর ৫ নম্বর, যেটা সব থেকে অদ্ভুত ছিল, খুন করার পর সে তার শিকারের কাছ থেকে খুব সামান্য একটা জিনিস চুরি করতো। কোনো সময় কয়েক আনা পয়সা, একটু চাল, আবার কোনো সময় একটা ছেঁড়া ছাতা। এই প্যাটার্নটা দেখে পুলিশের আর বুঝতে বাকি রইল না যে তারা কোনো একটা সাধারণ খুনিকে খুঁজছে না, তারা খুঁজছে একটা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলারকে। ১৯৬৫ থেকে ১৯৬৬ সালের মধ্যে প্রায় ১৯ জন নির্দোষ মানুষের ওপর একই ধরনের নৃশংস হামলা করা হয়, যাদের মধ্যে ৯ জনকে ঘুমন্ত অবস্থায় নিজেদের জীবন হারাতে হয়, আর বাকি যারা বেঁচে গেছিল তারা গুরুতরভাবে আহত হয়। কিন্তু এই ১৯ জন শিকার ছাড়াও ভাগ্যক্রমে অন্ধকারের সেই রাত্রে একজন ছিল যে শুধুমাত্র কয়েক ইঞ্চের জন্য ২০ নম্বর শিকার হওয়া থেকে বেঁচে গেছিল। তার নাম ছিল কৃতিকা। সে কোনো শিকার ছিল না, সে ছিল এই পুরো ঘটনার একমাত্র আই উইটনেস। কিন্তু প্রশ্ন হলো, যেখানে শিকার কোনো আওয়াজ করার সুযোগই দিত না, সেইখানে কৃতিকা বাঁচলই বা কী করে? আর ঘুটঘুটে অন্ধকারে সে কিলারকে দেখলই বা কী করে? অন্ধকারের সেই রাতটা ছিল আতঙ্কে ভরা। কৃতিকা তার এক আত্মীয়র পাশেই ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে
একটা ভারী জিনিস মাথার ওপর নেমে আসার ভয়ঙ্কর শব্দ ওঠে। খুনির সেই ভারী লোহার রডটা কৃত্তিকার ওপর নয়, নেমে এসেছিল ঠিক তার পাশে ঘুমন্ত সেই মানুষটার মাথার ওপরে। মাত্র কয়েক ইঞ্চের জন্য কৃত্তিকার প্রাণ বেঁচে যায়। সে মাথা থেতলে যাওয়ার আওয়াজ আর রক্তে ছিটকে আসা সে অনুভব করে। কৃতিকা চমকে জেগে ওঠে। ভয় চিৎকার করে ওঠার আগের মুহূর্তে সে চোখ খুলে তাকায়। ঘুটঘুটে অন্ধকার ছিল ঠিকই, কিন্তু আকাশের আবছা আলোতে সে দেখতে পায় একটা বিশাল ছায়ামূর্তি। খুনি তখন অন্ধকার রাস্তায় পিছন করে পালিয়ে যাচ্ছে। অন্ধকারের কারণে সে খুনির মুখটা স্পষ্টভাবে দেখতে পায়নি, কিন্তু সেই অল্প মুহূর্তে সে যথেষ্ট দেখে ফেলেছিল। পুলিশের কাছে সে ছিল একমাত্র আই উইটনেস যে একটা রাফ ডেসক্রিপশন দেয়। গায়ের রং কালো, লম্বা চওড়া চেহারা আর হাতে একটা ভারী লোহার রড। এই সামান্য ডেসক্রিপশনের ওপর ভিত্তি করে মুম্বাই শহরের বিশাল লন্ডনে পড়ল এই বস্তি অঞ্চলগুলোতে। কৃতিকার কথা অনুযায়ী তারা কয়েকজন সাসপেক্টকে অ্যারেস্ট করে। তাদের মধ্যে একজন ছিল যার চেহারা কৃতিকার দেওয়া ডেসক্রিপশনের সাথে অনেকটাই মিলে যাচ্ছিল। তাকে অ্যারেস্ট করে থানায় আনা হয়। পুলিশ তার ব্যাপারে যখন আরও খোঁজ লাগায়, তখন তারা জানতে পারে যে এই লোকটার আগের থেকে একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। চুরি বা ডাকাতির অপরাধে সে আগেও 5 বছর জেলে কাটিয়েছে। এইসব দেখে পুলিশ ভেবে নিয়েছিল যে তারা শেষমেশে খুনিকে ধরতে পেরেছে। কিন্তু পুলিশের কাছে কিলারের ডিসক্রিপশন ছাড়া আর অন্য কোনো এভিডেন্স ছিল না যেটা প্রমাণ করবে যে এই হত্যাগুলোর জন্য এই মানুষটাই দায়ী। আর ল বা আইনের অনুযায়ী ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। যতক্ষণ না পুলিশ বা আইন একজনকে দোষী প্রমাণ করতে পারছে, ততক্ষণ সে নির্দোষ। তাই এভিডেন্সের অভাবে পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। লোকটা ছাড়া পেয়ে যায়, আর তারপর হঠাৎ করে মুম্বাই শহরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো বন্ধ হয়ে যায়। 1 বছর পেরিয়ে গেল, 2 বছর পেরিয়ে গেল, কিন্তু শহরে আর এই ধরনের হত্যা একটাও হয় না। মানুষজন আবার শান্তিতে বিনা কোনো ভয়ে রাত্রে নিশ্চিন্তে ভ্রমণ। কিন্তু মুম্বাই পুলিশ তখনও জানতো না যে তারা এভিডেন্সের অভাবে যাকে ছেড়ে দিয়েছে সে আর অন্য কেউ নয়, এইসব হত্যার একমাত্র হত্যাকারী রমন রাঘব। সময়টা ছিল 1968। শহরের মানুষজন আর মুম্বাইয়ের পুলিশ অফিসাররা যখন ভাবছিল আতঙ্ক কেটে আছে, ঠিক তখনই 2 বছর পর নীরবতা ভেঙে আবার নেমে এলো মৃত্যুর ছায়া। কিন্তু এবার মুম্বাইয়ের পূর্ব অঞ্চলে নয়, মৃত্যুর খেলা শুরু হলো শহরের পশ্চিম দিকে, মালহার, কান্ডিবলি আর গুরগাঁও এলাকায়। আর আবার সেই একই ভয়ঙ্কর প্যাটার্ন। ঘুমন্ত মানুষ, মাথার ওপর ভারী লোহার রডের আঘাত আর অন্ধকারে মিলিয়ে যাওয়া। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সে অন্ধকার রাস্তাগুলোতে প্রায় 10 থেকে 12টা নির্দোষ মানুষের নৃশংসভাবে খুন করে ফেলে। আর তার সাথে সাথে খুনির ফিরে আসার খবর আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে যায়। সাধারণ মানুষদের মধ্যে নেমে আসে আতঙ্কের ছায়া। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মুম্বাই পুলিশ কমিশনার এই পুরো কেসটার দায়িত্ব তুলে দেয় তাদের সব থেকে ফেমাস আর ট্যালেন্টেড অফিসার, ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি রমাকান্ত কুলকার্নির হাতে, যাকে অনেকেই মুম্বাইয়ের শার্লক হোমস বলে ডাকতো। ডিসিপি রমাকান্ত কুলকার্নি এই কেসটার ইনচার্জ হওয়ার সাথে সাথে এই কেসটা একটা নতুন গতি পায়। কিলারকে হাতে নাতে ধরার জন্য কুলকার্নি একটা নতুন অপারেশন শুরু করে। তিনি প্রায় 2000 পুলিশ অফিসারকে ভিখারির মতন জামা কাপড় পরিয়ে তাদেরকে বস্তি বা স্টেশনের আশেপাশের এলাকায় পাঠিয়ে দেন। এদের উদ্দেশ্য ছিল একটাই, যে অদৃশ্য ছায়ামূর্তি রাত্রের অন্ধকারে নির্দোষ মানুষের ওপর হামলা করছে তাকে হাতে নাতে ধরে ফেলা। কিন্তু কোনোভাবে কিলার হয়তো বুঝতে পেরে গেছিল যে রাস্তার পরিবেশ আর আগের মতন নেই। রাস্তার পরিবেশ আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে। তাই সে ফুটপাত বা রেল লাইনের ধার ছেড়ে অন্য একটা জায়গায় যায়, আর এইখানে সে নিজের জীবনের সব থেকে বড় ভুল করে বসে। আর তার ফলে কেসটা একটা নতুন টার্ন নেয়। 25 আগস্টের রাত্রে মালারের গুরগাঁও এলাকার একটা ফার্ম হাউসে সে 2 ভাই লালচাঁদ যাদব আর বুল্লার যাদবের ওপর নৃশংসভাবে হামলা করে তাদের খুন করে। আর এইখানেই সে ভুলটা করে বসে। সে তার রক্তের বা ঘামে বেঁচে হাত জানলার ফ্রেমের উপর রেখে অন্ধকারে পালিয়ে যায়। আর তার ফলে সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ থেকে যায়। পরের দিন যখন সেখানে পুলিশ আর ফরেনসিক্সের টিম পৌঁছায়, তখন তারা সেখানে ক্লিয়ারলি একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পায়। আর তারপর যখন পুলিশ আর ফরেনসিক্স সেই ফিঙ্গারপ্রিন্ট ট্রেস করে, তারা তখন তার ক্লিয়ার একটা ম্যাচ খুঁজে পায়।
বেরিয়ে আসে 1959 সালের একটা পুরনো চোরের ফাইলের ওপর ক্রিমিনালের নাম রমন রাঘব। এই একটা ফিঙ্গারপ্রিন্ট সব কিছু বদলে দেয়। এতদিন ধরে পুলিশের কাছে শুধুমাত্র কিলারের একটা ডেসক্রিপশন ছিল, কিন্তু এইবার তাদের কাছে ছিল কিলারের নাম, আর তার সাথে সাথে তার একটা 9 বছরের পুরনো ছবি। এইবার পুলিশ শুধুমাত্র একটা ছায়া মূর্তিকে খোঁজেনি, তারা খুঁজছিল রমন রাঘবকে। ছবি আর নাম পাওয়ার সাথে সাথে সেই এডিটর্স গুলো তার 2000 আন্ডার কভার পুলিশকে পাঠিয়ে দেয়। আর তার ঠিক পরের দিন, মানে 27 আগস্ট 1968, সেই দু ভাইয়ের মার্ডারের দুদিন পর, সাব ইন্সপেক্টর অ্যালেক্স পিয়ালো সাউথ মুম্বাইয়ের ডোংরি এলাকায় পেট্রোলিং করছিলেন। তার দিন বাকি অন্যান্য দিনের মতনই ছিল, ব্যস্ত রাস্তা আর সেই রাস্তার মধ্যে কিলারকে খোঁজা। আর ঠিক তখনই হঠাৎ করে তার চোখ যায় রাস্তায় হেঁটে যাওয়া একটা লোকের দিকে। লোকটা একটা নীল রঙের হাফ শার্ট আর খাকি প্যান্ট পরেছিল, কিন্তু পিয়ালোয়ের চোখ আটকে গেল একটা অদ্ভুত জিনিসে। লোকটার হাতে ছিল একটা ছেঁড়া ভেজা ছাতা। যদিও সাউথ মুম্বাইয়ের সেই অঞ্চলে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল নর্থ মুম্বাইয়ের দিকে, ঠিক যেখান থেকে এই হত্যাগুলো শুরু হয়। আর এই ছোট্ট আনইউজুয়াল জিনিসটা দেখে পিয়ালোয়ের সন্দেহ হয়। তার মনে পড়ে যায় কুলকার নিয়ে দেওয়া সেই 9 বছর পুরনো ছবিটা। সেই ছবিটার সাথে সাথে সেই রাস্তায় হেঁটে যাওয়া লোকটার চেহারা একদম অবিকল মিলে যাচ্ছিল। পিয়ালোয়ের সন্দেহ হয় আর সে লোকটার পেছনে হাঁটতে শুরু করে। কিছু দূর এগিয়ে গিয়ে সে লোকটার পথ আটকায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? লোকটা খুব শান্তভাবে উত্তর দেয়, সিন্ধি দলবাই। কিন্তু পিয়ালো খুব ভালো করে বুঝতে পেরেছিল এই লোকটা আসলে কে। পিয়ালো এক মুহূর্ত দেরি না করে সেই লোকটাকে সেই দু ভাইয়ের মার্ডারের অপরাধে অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে আসে। তাকে থানায় নিয়ে আসার সাথে সাথে পুরো থানায় একটা শান্তি ছেয়ে ওঠে। সেই থানার পুলিশ অফিসাররা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না যে যেই মানুষটাকে তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল সে তাদের সামনে বসে আছে। যদিও পুলিশের কাছে সেই দু ভাই হত্যা ছাড়া বাকি হত্যাগুলোর কোনো এভিডেন্স ছিল না, তবুও তারা খুব ভালো করে বুঝতে পারে যে সেই একমাত্র কারণ যার ফলে মুম্বাইয়ের সাধারণ মানুষরা এতদিন ধরে রাত্রে ঘুমোতে ভয় পাচ্ছে। তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে বসানো হয়, আর তার আশেপাশে দাঁড়িয়ে থাকে মুম্বাইয়ের বড় বড় অফিসাররা। কিন্তু তারপরও লোকটার চোখে না কোনো ধরনের ভয় ছিল, না কোনো ধরনের আতঙ্ক, আর না কোনো ধরনের আফসোস। সে একদম শান্ত হয়ে বসেছিল। সেইখান থেকে পুলিশ অফিসাররা তাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, তার সাথে জোরজবস্তি করতে শুরু করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। আর এইভাবে দুদিন পেরিয়ে যায়। রমাকান্ত কুলকার্নি খুব শীঘ্রই বুঝতে পেরে যায় যে এর সাথে জোরজবস্তি করে কোনো লাভ নেই। তাই তৃতীয় দিন পুলিশ তাকে খুব শান্ত মনে জিজ্ঞাসা করে, কি চাই তোমার? সে উত্তর দেয়, মুরগি। পুলিশ তাকে 1 প্লেট মুরগির মাংস এনে দেয়। তারপর পুলিশ তাকে আবারও জিজ্ঞাসা করে, আর কি চাই তোমার? সে আবারও বলে মুরগি। আর তারপর তাকে আরেক প্লেট মুরগির মাংস এনে দেওয়া হয়। তার পরের দাবিটা ছিল একটা প্রস্টিটিউট, কিন্তু পুলিশ যখন তাকে জানায় যে আইন এইসবের সম্মতি দেয় না, তখন সে তার বদলে একটা মাথায় মাখার তেল, একটা চিরুনি আর একটা হাতা এনে চায়। তাকে সেইগুলো এনে দেওয়া হয়। পরের কয়েক মিনিট ধরে মুম্বাই পুলিশের সেরা অফিসাররা রমন রাঘবের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। শহরের সবচেয়ে বড় আতঙ্কের কারণ যে মানুষটা, সে খুব ধীরে সুস্থে নিজেকে পরিপাটি করছে। সে মাথায় ভালো করে তেল লাগিয়ে আয়নায় নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুল আঁচড়াতে লাগে। সে শুধু নিজেকে পরিষ্কার করছিল না, সে পুরো ঠান্ডা মাথায় এই পুরো ঘরটার ওপর নিজের দাপট দেখাচ্ছিল। তারপর সে আয়নায় নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি 101% পুরুষ। এইবার বলো, তোমরা আমার কাছে কি জানতে চাও? সে পুলিশদের চোখে চোখ মিলিয়ে জিজ্ঞাসা করে, আমরা হত্যাগুলোর ব্যাপারে জানতে চাও। একজন অফিসার উত্তর দেয়, ঠিক আছে চলো, আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এটা বলার পর রমন রাঘব তাদেরকে গুরগাঁওয়ের অ্যারে কলোনির একটা ঝোপঝাড়ে ভরা জঙ্গলে নিয়ে যায়। আর সেইখান থেকে সে তার লোহার শাবল, কিছু ছুরি আর অন্যান্য অস্ত্র বের করে। যে মার্ডার ওয়েপনটা পুলিশ এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, সেটা ফাইনালি তাদের চোখের সামনে। এটা দেখার পর পুলিশের কাছে মার্ডার ওয়েপন আর এভিডেন্স দুটোই ছিল, কিন্তু তারা যেটা আরও জানতে চাইছিল সেটা হচ্ছে মোটিভ। কেন রমন রাঘব এতগুলো নির্দোষ মানুষের নৃশংসভাবে খুন করলো? রমন রাঘবকে আবার ইন্টারোগেশন রুমে আনা হয়, আর তারপর পুলিশ তাকে আবার কোয়েশ্চেন করতে শুরু করে। আর তখন সে বিনা কোনো ভয়ে বা আফসোসে স্বীকার করে যে সে 41টা
নির্দোষ মানুষের নৃশংসভাবে খুন করেছে। সে বিশ্বাস করত যে এই হত্যাগুলো ভগবান তাই করতে বলেছে, যে তার পেটের ভেতরে থাকতো আর যাকে সে কানুন বলে রাখতো। আর অবাক করার বিষয় এটাই যে সে কোন খুনটা কবে, কোথায় আর কিভাবে করেছে তার এই প্রত্যেকটা ডিটেলস একদম নিখুঁতভাবে মনে ছিল। যখন সে পুলিশকে এই ঘটনাগুলো জানে তখন তার মনে একটু আফসোসের চিহ্ন ছিল না। তারপর ইন্টারোগেশন রুম থেকে নিয়ে গিয়ে তাকে কোর্টে হাজির করা হয়। আর সেখানে যখন জাজ তাকে জিজ্ঞাসা করে যে সে এই হত্যাগুলো কেন করেছে, তখন সে আবারও বলে যে সে এই হত্যাগুলো করেনি, তার পেটের ভেতরে থাকা কানুন তাকে দিয়ে এই হত্যাগুলো করিয়েছে। জাজ তার এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যায়। তিনটে সাইকাইট্রিস্টের একটা মেডিকেল টিম বসে আর তারা রমন রাঘবকে এক্সামিন করে। আর তারপর তারা এটা কনক্লুড করে যে হি ওয়াজ সাফারিং ফ্রম ক্রনিক স্কিজোফ্রেনিয়া। এটা এমনই একটা কন্ডিশন যেখানে মানুষ তাদের ইমাজিনারি ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। রমন রাঘব মেন্টালি এমন একটা জগতে বাসত যেখানে মানুষের হত্যা করা বা তাদের মার্ডার করা কোনো পাপ ছিল না। এটা ছিল একটা ডিউটি যেটা সে তার ভগবান বা কানুনের কথা শুনে করত। আর তাই তার না কোনো ভয় ছিল আর না কোনো আফসোস। সাইকাইট্রিস্টদের এই রিপোর্ট কোর্টে পেশ করা হয়। জাজ, উকিল আর তার সাথে সাথে সাধারণ মানুষের কানে যখন রিপোর্টের এই নিউজটা আসে তখন তারা অবাক হয়ে যায়। তারা শুধু এটা বুঝে উঠতে পারছিল না যে কিভাবে একটা মানুষ শুধুমাত্র তার মেন্টাল কন্ডিশন বা ইমাজিনারি ওয়ার্ল্ডের ফলে 41টা নির্দোষ মানুষের খুন করে বসে। আইন একটা কঠিন দ্বন্দ্বের মুখোমুখি এসে দাঁড়ায়। একদিকে 41টা নির্দোষ মানুষের মৃত্যু আর অন্যদিকে এমন একটা মানুষ যার নিজের কোনো হিতাহিত জ্ঞান নেই। কিন্তু তার এই অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে কোর্ট তার এই মানসিক অবস্থাকে কোনো রকমের ছাড় দিতে রাজি ছিল না। তাই 1969 সালে অ্যাডিশনাল সেশনস কোর্ট বোম্বে তাকে ফাঁসির সাজা দেয়। কিন্তু পরে তার এই মেন্টাল কন্ডিশনের কথা মাথায় রেখে বোম্বে হাইকোর্ট তার এই ফাঁসির সাজা খারিজ করে লাইফ ইমপ্রিজনমেন্ট বা আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলের একটা অন্ধকার সেলে, যেখানে সে 27 বছর কাটায়। অবশেষে 1995 সালের 7 এপ্রিল সে কিডনি ফেলিয়ারের কারণে মারা যায়। 1995 সালের 7 এপ্রিল রমন রাঘবের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার আগে সে একটা ভয়ঙ্কর সত্য আমাদের কাছে রেখে দিয়ে গেছে। সে প্রমাণ করে গেছে কিভাবে মানসিক রোগে ভোগা একজন মানুষ এতগুলো নির্দোষ মানুষের নৃশংসভাবে খুন হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো সে আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে যে মনস্টার বা রাক্ষসরা শুধু সিনেমার পর্দায় বা গল্পের বইয়ের পাতায় আটকে থাকে না, তারা আমাদের আসল জীবনেও থাকে, একদম সাধারণ মানুষের বেশে আমাদেরই চারিপাশে, আমাদেরই পাশে রাস্তায় তারা নিঃশব্দে ঘুরে বেড়ায়, হাতে একটা ভারী লোহার শাবল নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ট্রু ক্রাইম স্টোরি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।